আমার প্রিয় ছাত্রীরা, আজকের ক্লাসটি তোমরা যারা ক্লাস 11 এ পড়ো তাদের জন্য। তো গত ক্লাসে আমি তোমাদের শস্য সমন্বয় আর শস্যাবর্তন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টি তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে শস্য প্রগাঢ়তা বা কৃষি প্রগাঢ়তাও বলা হয় এটাকে, ইন্টেন্সিটি অফ ক্রপিং ইংরেজিতে যেটাকে বলা হয়। তো শস্য প্রগাঢ়তা কাকে বলা হয়? কোন অঞ্চলের প্রকৃত জমি এবং সেখানকার চাষের জমির শতকরা যে অনুপাত, মোট চাষের জমির শতকরা অনুপাতকে বলা হয় শস্য প্রগাঢ়তা। তাহলে এখানে প্রশ্ন হলো প্রকৃত জমি এবং মোট চাষের জমিটা কি? প্রকৃত জমি অর্থাৎ যেটাকে বলা হয় নেট, ইংরেজিতে বলা হয় নেট সোন এরিয়া। নেট সোন এরিয়া এটা হচ্ছে চাষযোগ্য, মোট চাষযোগ্য জমি, চাষযোগ্য জমি। আরেকটা হলো মোট ফসলি জমি বা মোট চাষের জমি, নেট সোন এরিয়া। একটা মোট চাষযোগ্য জমি আর মোট চাষের জমি, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। কিরকম পার্থক্য আছে? ধরে নাও 10 বিঘা জমি রয়েছে, 10 বিঘা জমি। এবার 10 বিঘা জমিটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে নেট সোন এরিয়া, মোট চাষযোগ্য জমি, প্রকৃত জমি। এবার এই 10 বিঘার মধ্যে 5 বিঘা জমি ধরে নিলাম আমি, এটা হচ্ছে এক ফসলি জমি, এবং 5 বিঘা জমি হলো দুই ফসলি জমি বা দ্বিফসলি যেটাকে বলা হয়। তাহলে এখানে দেখো 5 বিঘা এক ফসলি, তাহলে 5 গুণিত 1 সমান হয়ে গেল 5 বিঘা। এবার এটা হচ্ছে এটা দুই ফসলি, এটা তাহলে 5 গুণিত 2 সমান হচ্ছে 10 বিঘা। তাহলে এখানে কি হলো, এখানে টোটাল জমিটা কত হলো? টোটাল তাহলে মোট চাষের জমি, এই যেটা এই মোট চাষের জমিটা হয়ে গেল 15 বিঘা। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তাহলে কি বললাম, যে কোন অঞ্চলের মোট চাষযোগ্য জমি এবং মোট চাষের জমির যে শতকরা অনুপাত, সেই শতকরা অনুপাতকে বলা হয় শস্য প্রগাঢ়তা। এবার শস্য প্রগাঢ়তা হচ্ছে তাহলে কি কোন একটা নির্দিষ্ট বছরে যত সংখ্যক শস্য উৎপাদিত হয় সেটাই হচ্ছে শস্য প্রগাঢ়তা। তাহলে কোন জমিতে বছরে কতগুলি ফসল চাষ করা সম্ভব সেটাকে বলা হয় শস্য প্রগাঢ়তা। তাহলে এই শস্য প্রগাঢ়তা ক্রপিং ইন্টেন্সিটির সূত্রটা কি? মোট চাষযোগ্য জমি, নেট সোন এরিয়া, এখানে হবে প্রথমে মোট চাষের জমি, মোট চাষের জমি টোটাল ক্রপ এরিয়া, টোটাল ক্রপ এরিয়া ডিভাইডেড বাই নেট সোন এরিয়া, মানে মোট প্রকৃত জমিটা ইনটু 100, যেটা হবে সেটা হবে শস্য প্রগাঢ়তা। তাহলে শস্য প্রগাঢ়তা শতকরাতে প্রকাশ করা হয়। এবার শস্য প্রগাঢ়তা কি হয়? শস্য প্রগাঢ়তা কিন্তু এটা শতকরাতে প্রকাশ করা হয় এবং এই শতকরাটা 100% অধিক হতে পারে। তাহলে দেখো যত বেশি হবে তার মানে শস্য প্রগাঢ়তা যত বেশি হবে তার মানে সেখানে উৎপাদন ক্ষমতা, সেখানে দ্বিফসলি জমি বা 3 ফসলি জমি বা 4 ফসলি জমি বেশি রয়েছে, অর্থাৎ মানে জমির গুণগত মান উন্নত হলেই শস্য প্রগাঢ়তা বেশি হবে। তাহলে দেখো এবার তাহলে এর ফর্মুলাটা হলো কি, যে মোট ফসলি জমি, তাহলে এটা হচ্ছে তাহলে শস্য প্রগাঢ়তা হলো মোট ফসলি জমি আর ডিভাইডেড বাই কি রয়েছে, হ্যাঁ নেট বীজ বপনযোগ্য বা চাষযোগ্য বলতে পারো, বীজ বপনযোগ্য জমি ইনটু 100। এবার আমি দেখো এখানে আমার মোট চাষের জমি কত, আমরা ধরেছি 10 বিঘা। 10 বিঘা হচ্ছে মোট আমার কি, 10 বিঘা হচ্ছে নেট আমার বীজ বপনযোগ্য জমি, আর
এই 15 বিঘা যেটা আমরা কি একটা পেয়েছি, আমি এক ফসলি পেয়েছি 5 বিঘা, আর দুই ফসলি পেলাম 5 দিয়ে হলো 5 গুণ 10 বিঘা, তাহলে 15 বিঘাটা হচ্ছে আমার মোট ফসলি জমি। মোট ফসলি জমিটা 15 বিঘা এবং নেট বীজ বপনযোগ্য জমি সেটা হচ্ছে 10 বিঘা। এবার ইনটু 100, তাহলে কত হলো? এটা কেটে গেল 15 10, তারপর 150, 150% হয়ে গেল আমার শস্য প্রবণতা। বোঝা গেল? আশা করি বোঝা গেছে শস্য প্রবণতা। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তার কি এখানে এবার আরেকটা জিনিস ধরে নাও, এবার এখানে আমার 10 বিঘা জমি, 10 বিঘাতে আমি ধরে নিলাম এবার 5 বিঘা ধরে নিলাম আমার এক ফসলি। এবার তার মধ্যে 3 বিঘা ধরে নিলাম আমার দুই ফসলি, আর 5 3 8 হলো। এবার 2 বিঘা ধরে নিলাম আমার 3 ফসলি। এবার এখানে কি হবে? এখানে সূত্রটা কিভাবে হবে? তাহলে 5 বিঘা দেখো, 5 বিঘা তার এক ফসলি মানে 5 গুণিত 1 সমান 5। 3 বিঘা দুই ফসলি, 3 গুণিত 2 সমান হচ্ছে 6। এবার এখানে 2 বিঘা হচ্ছে তোমার 3 ফসলি, তাহলে 2 গুণিত 3 সমান হলো 6। তাহলে কত হলো? 6 6 12 আর 5 17 বিঘা। তাহলে আমার মোট চাষযোগ্য জমি, মোট ফসলি জমির পরিমাণটা হয়ে যাচ্ছে 17 বিঘা। 17 বিঘা যদি হয় তাহলে আমার শস্য প্রবণতা কত হবে? শস্য প্রবণতা তাহলে এখানে হয়ে গেল 17 ডিভাইডেড বাই আমার টোটাল জমি কত? মোট চাষযোগ্য জমি হচ্ছে 10 বিঘা, 17 ডিভাইডেড বাই 10 গুণিত 100, তাহলে কত হয়ে গেল? 17, তার মানে 170%। তাহলে শস্য প্রবণতা হয়ে গেল 170%। এইভাবে শস্য প্রবণতা বের করতে হয়। এবার দেখো এই শস্য প্রবণতার নিয়ন্ত্রকগুলি কি কি? শস্য প্রবণতা নিয়ন্ত্রকগুলি হচ্ছে জলসেচ, আমি লিখে দিচ্ছি বোর্ডে। তাহলে দেখো শস্য প্রবণতার নিয়ন্ত্রক। তাহলে নিয়ন্ত্রকগুলো কি কি? এবার এখানে দেখো এর নিয়ন্ত্রকগুলি রয়েছে জলসেচের প্রসার, 1 নম্বর জলসেচের প্রসার, 2 নম্বর রাসায়নিক সার, তারপরে রয়েছে কি? তারপরে রয়েছে উচ্চ ফলনশীল বীজ, 3 নম্বর উচ্চ ফলনশীল বীজ, 4 নম্বর কি রয়েছে? উন্নত কৃষি যন্ত্রপাতি, আর কি রয়েছে? 5 নম্বর শস্য রক্ষাকারী ব্যবস্থা। তাহলে দেখো এই 4-5টা জিনিস শস্য প্রবণতাকে নিয়ন্ত্রণ করে। কিভাবে? দেখো শস্য প্রবণতা বেশি তার মানে কি উৎপাদন ক্ষমতা বেশি হতে হবে। তাহলে জলসেচের প্রসার, জলসেচ যতটা বেশি প্রসার, মানে যে সমস্ত অঞ্চলগুলোতে কি হয় জলসেচের ব্যবস্থা নেই, সে সমস্ত অঞ্চলগুলোতে শস্য প্রবণতা যতটা রয়েছে যদি সেখানে জলসেচের ব্যবহার করা হয়, জলসেচের ব্যবস্থা করা হয়, তাহলে কি হবে? সেখানে কি হবে? শস্য প্রবণতা তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে। ধরো যেখানে এক ফসলি জমি, মানে যে বর্ষাকালে মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভর করে কোনো অঞ্চলে কৃষিকাজ করা হতো, তাহলে সেখানে শুধুমাত্র বর্ষাকালে কৃষিকাজ করা হয়। এবার যদি শীতকালে যখন রবি শস্য চাষ হবে তখন কি হবে? তোমার জলের প্রয়োজন হবে। জল তখন শীতকালে আমাদের দেশে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে, তখন কি হয়? জলসেচের প্রয়োজন হয়। তো তখন যদি জলসেচের ব্যবস্থা করা যায় তাহলে সেখানে দুটো ফসল উৎপাদন করা সম্ভব হবে। এর ফলে কি হবে? শস্য প্রবণতা বৃদ্ধি পাবে। অর্থাৎ জলসেচের প্রসার শস্য প্রবণতাকে কি করে?
শস্য প্রগাঢ়তাকে বৃদ্ধি করে। এবার দেখো রাসায়নিক সার প্রয়োগ। এবার যে সমস্ত পতিত জমি আছে এবং অনুর্বর জমি রয়েছে সেখানে কৃষিকাজ হচ্ছে না, সেই সমস্ত অঞ্চলগুলোতে, সেই সমস্ত জমিগুলোতে যদি রাসায়নিক সার প্রয়োগ করা হয় তাহলে কি হবে, সেখানে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। যেখানে বছরে একটি মাত্র শস্য উৎপাদন করা যেত না, সেই সমস্ত অঞ্চলে এক ফসলি বছরে বা পরবর্তীতে দ্বিফসলি চাষ করা যেতে পারে। তাহলে পতিত এবং অনুর্বর জমিগুলোতে কি হয়, রাসায়নিক সার প্রয়োগের মাধ্যমে তাদের শস্য প্রগাঢ়তাকে বৃদ্ধি করা সম্ভব। অর্থাৎ রাসায়নিক সার প্রয়োগ করার উপরে শস্য প্রগাঢ়তা নির্ভর করছে। তারপর রয়েছে কি উচ্চ ফলনশীল বীজ। উচ্চ ফলনশীল বীজ বপনের মাধ্যমে খুব কম সময়ের মধ্যে দ্রুত বর্ধনশীল এবং দ্রুত উৎপাদনশীল শস্য উৎপাদন করে বছরে দুটো ফসলের জায়গায় তিনটি ফসল, একটি ফসলের জায়গায় দুটি ফসল উৎপাদন করা সম্ভব হয়। এর ফলে কি হবে, শস্য প্রগাঢ়তা বৃদ্ধি পাবে। অর্থাৎ উচ্চ ফলনশীল বীজ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক কাজ শস্য প্রগাঢ়তা। তারপর রয়েছে উন্নত কৃষি যন্ত্রপাতি। যেমন কি রয়েছে উন্নত কৃষি যন্ত্রপাতি, ট্রাক্টর, পাম্পসেট, হারভেস্টার, থ্রেসার ব্যবহার দ্বারা বৃহৎ জমিতে অল্প সময়ে বহু ফসলি চাষ করা হয়। এবার এই উন্নত কৃষি যেমন কি ট্রাক্টর, পাওয়ার টিলার, হারভেস্টার, থ্রেসার, এই সমস্ত যদি উন্নত কৃষি যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় তাহলে বৃহৎ জমিতে অতি অল্প সময়ে বৃহৎ জমিতে কি হবে, চাষাবাদ করা সম্ভব হবে। ফলে দ্রুত ফসল উৎপাদন করা সম্ভব। এর ফলে বহু ফসলি চাষের সম্ভাবনা রয়েছে। এর ফলে শস্য প্রগাঢ়তা বৃদ্ধি পাবে। তাহলে উন্নত কৃষি যন্ত্রপাতি ব্যবহারের উপরেও শস্য প্রগাঢ়তা নির্ভর করছে। তাহলে শস্য প্রগাঢ়তার একটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হলো উন্নত কৃষি যন্ত্রপাতি। তারপর রয়েছে শস্য রক্ষাকারী ব্যবস্থা। যেমন কি শস্য রক্ষাকারী যেমন কি এই উচ্চ ফলনশীল বীজ কিন্তু খুবই কি হয়, এখানে পোকামাকড় সংক্রমণ খুব তাড়াতাড়ি সংক্রমিত হয়। এই সংক্রমণ থেকে বাঁচার জন্য শস্যকে রক্ষাকারী কীটনাশকের প্রয়োজন হয়। তো এই কীটনাশক কি করে, শস্য প্রগাঢ়তা বৃদ্ধি, কীটনাশক প্রয়োগের মাধ্যমে উচ্চ ফলনশীল বীজকে সংরক্ষণ করা হয় এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। এর ফলে শস্য প্রগাঢ়তা বৃদ্ধি করা সম্ভব। এবার তাহলে এগুলো হচ্ছে শস্য প্রগাঢ়তার নিয়ন্ত্রক। এবার এর গুরুত্ব কি শস্য প্রগাঢ়তার গুরুত্ব। প্রথমত হচ্ছে শস্যের প্রকৃতি। শস্য প্রগাঢ়তা জমিতে শস্য সমন্বয় ধরনকে নির্দেশ করে। জমিতে কি কি ফসল উৎপন্ন হয় তা জানা যায়। তাহলে এর গুরুত্ব যে শস্য প্রগাঢ়তার মাধ্যমে একটা কোনো নির্দিষ্ট জমিতে কি পরিমাণ শস্য উৎপাদন করা হচ্ছে, না কি শস্য উৎপাদন হচ্ছে বছরে, তারপরে সেই জমিটা এক ফসলি না দ্বিফসলি না তিন ফসলি সেই সম্পর্কে তথ্য জানা যাচ্ছে। এটা একটা রয়েছে। তারপর জমির প্রকৃতি। তাহলে শস্যের প্রকৃতি হলো এবার কি জমির প্রকৃতি। সারা বছরে একটি জমি কতবার ব্যবহৃত হয়, অর্থাৎ জমিটির এক বা বহুফসল চরিত্র উর্বরতা নির্ণয় করা যায়। এবার জমির প্রকৃতি বলছে সারা বছর ধরে জমিটা কতবার ব্যবহৃত হচ্ছে সেই সম্পর্কে তথ্য পাওয়া যায়। তারপর ভূমি ব্যবহার। শস্য প্রগাঢ়তা থেকে মোট চাষের জমি ও প্রকৃত চাষের জমির পরিমাণ। এবার আমরা যে এখানে বের করে দেখালাম যে শস্য প্রগাঢ়তার মাধ্যমে কি হচ্ছে, ভূমির ব্যবহার কতটা হচ্ছে। যেমন কি 10 বিঘা জমি, সেটা হচ্ছে যে এখন ভূমি মাধ্যমে ব্যবহার করছি যে কোনটা এক ফসল, 5 বিঘা এক ফসলি, 5 বিঘা দ্বিফসলি। এর ফলে কি হলো, তাহলে এই যে মোট চাষের জমি, প্রকৃত জমি এবং মোট চাষের জমির পরিমাণ সম্পর্কে তথ্য পাওয়া যায়। তারপর রয়েছে পতিত জমি উদ্ধার। শস্য প্রগাঢ়তার মাধ্যমে উপযুক্ত পরিকল্পনা গ্রহণ। যেমন কি এই রাসায়নিক সার প্রয়োগ, উচ্চ ফলনশীল বীজ প্রয়োগ। এই যে রাসায়নিক সার প্রয়োগ করছে এবং উচ্চ ফলনশীল বীজ প্রয়োগের মাধ্যমে পতিত জমি উদ্ধার করা হচ্ছে, উদ্ধার করে সেখানে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে, তারপরে শস্য প্রগাঢ়তা বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই উৎপাদন ক্ষমতা, পতিত জমিতে উদ্ধারের ক্ষেত্রে শস্য প্রগাঢ়তা ব্যাপকভাবে এর গুরুত্ব রয়েছে। তারপর রয়েছে কি কৃষি উৎপাদন। শস্য প্রগাঢ়তা বৃদ্ধি করে কোন দেশে সীমিত চাষযোগ্য জমিতে অধিক কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়। তাহলে কি বলা হয়েছে যে কৃষি উৎপাদন, শস্য প্রগাঢ়তা বৃদ্ধির মাধ্যমে কোন দেশের কৃষিজ ফসল
উৎপাদনের পরিমাণকে বৃদ্ধি করা সম্ভব হয়। এবার দেখো ভারতের শস্য প্রকারতা অঞ্চল। কেন্দ্রীয় কৃষি বিভাগ যে ভারতীয় কৃষি যে রয়েছে সেটাকে 2012-13 সালে ভারতের মোট চাষের জমি ছিল 19.44 কোটি হেক্টর। তাহলে দেখো ভারতে যে শস্য প্রকারতা অঞ্চলগুলো সেটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তো ভারতে 2012 এবং 13 সালে ভারতবর্ষে কি ছিল, কত ছিল? মোট চাষের জমি ছিল 19.44 কোটি হেক্টর। মোট চাষের জমি 19.44 কোটি হেক্টর। এবার দেখো, এবং মোট চাষের জমি, কিন্তু মোট চাষযোগ্য জমি ছিল, প্রকৃত জমি ছিল 13.28। প্রকৃত জমি ছিল 13.28 কোটি হেক্টর। তাহলে বোঝা গেল এটা 13.28 কোটি হেক্টর ছিল, এটা প্রকৃত জমি, কিন্তু মোট চাষের জমি পেয়েছি আমরা 19.44 কোটি হেক্টর। তার মানে এখানে দ্বিফসলি জমি রয়েছে, 3 ফসলি হতে পারে, তার মানে এই জমি থেকে এতটা বৃদ্ধি পেয়ে এতটা হয়েছে। এবার দেখো তাহলে এখানে শস্য প্রকারতা হয়েছে, শস্য প্রকারতার পরিমাণ ছিল তাহলে 19. এবার এর শস্য প্রকারতার পরিমাণ কত হলো? তাহলে দেখো 19.44, এখানে শস্য প্রকারতা হয়ে যাবে তোমার শস্য প্রগাঢ়তা 19.44 ডিভাইডেড বাই 13.28 গুণিত 100। তাহলে কত হলো? 100 এখানে হয়েছিল 146.39 সমান 146.39%। এটা হলো এই 2012-13 সালে ভারতের শস্য প্রবণতা কত? 146.39%। এবার যে ভারতের শস্য প্রবণতা অঞ্চলগুলো রয়েছে সেই শস্য প্রবণতা অঞ্চলগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কি উচ্চ প্রবণতা অঞ্চল, একটা হচ্ছে মধ্যম প্রবণতা অঞ্চল, একটা হচ্ছে নিম্ন প্রবণতা অঞ্চল। তাহলে দেখো এখানে ভারতে শস্য প্রগাঢ়তা অঞ্চল। তাহলে শস্য প্রগাঢ়তা অঞ্চলকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে বললাম? 3টি ভাগে। 1 নম্বর উচ্চ প্রগাঢ়তা অঞ্চল, উচ্চ প্রগাঢ়তা অঞ্চল। এই উচ্চ প্রগাঢ়তা অঞ্চলগুলো কি? উত্তর পশ্চিম ভারতের উচ্চ প্রগাঢ়তা অঞ্চলগুলো উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, তারপরে তোমার উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড। আর তাহলে উত্তর পশ্চিম ভারতের কি বললাম? উত্তর পশ্চিম ভারতে রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, তারপরে উত্তরাখণ্ড। আর তোমার আর রয়েছে কি পূর্ব ভারতে রয়েছে তোমার পশ্চিমবঙ্গ। পূর্ব ভারতের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের শস্য প্রবণতা কিন্তু সব থেকে বেশি। তারপরে পশ্চিমবঙ্গের শস্য প্রবণতা হচ্ছে তোমার 150 থেকে 160 65% হয়ে থাকে। এবার পাঞ্জাবের শস্য প্রবণতা সবচেয়ে বেশি, পশ্চিমবঙ্গের শস্য প্রবণতা কত বললাম? 150 থেকে 165। পাঞ্জাব, এই যে পাঞ্জাবের শস্য প্রবণতা কিন্তু সব থেকে বেশি 190 থেকে কত হয়ে থাকে? 190 থেকে 190.57%। তাহলে পাঞ্জাবের ভারতবর্ষের মধ্যে পাঞ্জাবের শস্য প্রবণতা কিন্তু সব থেকে বেশি। এবং এরপরে রয়েছে হরিয়ানা এবং উত্তরপ্রদেশের স্থান।
তাহলে শস্য প্রবণতার দিক থেকে ভারতবর্ষের মধ্যে পাঞ্জাব সবচেয়ে বেশি, কত 190.57%। এরপরে রয়েছে হরিয়ানা এবং উত্তরপ্রদেশ। উত্তর পশ্চিম ভারতে এই উচ্চ শস্য প্রবণতার কারণগুলি হলো গম ও ধানের স্বল্প সময়ে দ্রুত বর্ধিষ্ণু উচ্চ ফলনশীল বীজ। এবার যে এই যে উত্তর পশ্চিম ভারত অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, এই সমস্ত অঞ্চলগুলিতে শস্য প্রবণতা বৃদ্ধির কারণ হলো দ্রুত বর্ধনশীল উচ্চ ফলনশীল বীজ ধান গম এর ব্যবহার। তারপরে কি নিয়ন্ত্রিত জলসেচ, এই সমস্ত আচ্ছা এখানে নিয়ন্ত্রিত জলসেচ। তারপরে রয়েছে তোমার উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবহার, তারপরে রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার। এই সমস্ত কারণে এখানে উত্তর পশ্চিম ভারতের শস্য প্রবণতা অনেক বেশি। তারপরে দেখো আর কি কি রয়েছে, যে এখানকার কৃষকরা দক্ষ এবং দক্ষ, আর এখানে বিভিন্ন ধরনের সরকারি নীতিগুলো কৃষকদের অনুকূলে থাকার কারণে শস্য প্রবণতার হার অনেক বৃদ্ধি পেয়েছে। তারপর হচ্ছে মধ্যম প্রগাঢ়তা অঞ্চল, তাহলে 2 নম্বর, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর মধ্যম প্রগাঢ়তা অঞ্চল। তাই মধ্যম প্রগাঢ়তা অঞ্চলের মধ্যে কোন কোন ইগুলো রয়েছে? পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অসম। পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, তারপরে অসম আর সিকিম, আর উত্তর ভারতে জম্মু কাশ্মীর। তাহলে এই সমস্ত অঞ্চলগুলোতে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অসম, সিকিম, জম্মু কাশ্মীর শস্য প্রবণতা মাঝারি ধরনের। তারপর দেখো স্বল্প প্রগাঢ়তা অঞ্চল, তাহলে এটা হয়ে গেল। এবার দেখো তাহলে দুটা পেয়েছি আমরা 3টা ভাগের মধ্যে। এবার একটা লাস্ট দেখো স্বল্প প্রগাঢ়তা অঞ্চল। তিন নম্বর স্বল্প প্রগাঢ়তা অঞ্চল। তাহলে দেখো সমগ্র পশ্চিম, মধ্য, দক্ষিণ ও উত্তর পূর্ব ভারত, তাহলে যে সমস্ত এই রাজ্যগুলো বললাম এখানে এই সমস্ত রাজ্যগুলো বাদ দিয়ে বাকি যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেখানকার শস্য প্রগাঢ়তা কিন্তু বা কৃষি প্রগাঢ়তা কিন্তু খুবই কম। অর্থাৎ ভারতের অধিকাংশ রাজ্যের শস্য চাষের তীব্রতা জাতীয় গড় অপেক্ষা কম। মণিপুরের সর্বনিম্ন, মণিপুরের শস্য প্রগাঢ়তা কিন্তু সব থেকে কম। মণিপুরের শস্য প্রগাঢ়তা সব থেকে কম, যেটা হচ্ছে 100%। আর এটা কিন্তু 100%-এর বেশি যত হবে তত বেশি ভালো। তারপরে দেখো আর কি রয়েছে, এই নিম্ন শস্য প্রগাঢ়তার কারণগুলি হলো পার্বত্য, মালভূমি। হ্যাঁ, এবার এখানে উচ্চ প্রগাঢ়তা রয়েছে। এবার এখানে তাহলে কি বললাম যে এই সমস্ত রাজ্যগুলো বাদ দিয়ে বাকি যে রয়েছে মণিপুর, ত্রিপুরা, তারপরে তোমার তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলো স্বল্প প্রগাঢ়তা অঞ্চল। স্বল্প প্রগাঢ়তা হওয়ার কারণ কি? এই সমস্ত অঞ্চলগুলি পার্বত্য অঞ্চল এবং পার্বত্য অঞ্চল একটা কারণ রয়েছে। তারপর মালভূমির বন্ধীরতা, ভূমির উপর উষ্ণ ও আর্দ্র আবহাওয়া, উষ্ণ আবহাওয়া, মরু অঞ্চল, রাজস্থানের মরু অঞ্চল। তো তাহলে কি হয় কোনটা মালভূমি অঞ্চল বা হচ্ছে পার্বত্য অঞ্চলে কৃষিকাজ ততটা ভালো হয় না। তারপরে তোমার মালভূমি অঞ্চল, সেখানে কি ল্যাটেরাইট জাতীয় মৃত্তিকা যেটাকে কৃষির পক্ষে অনুর্বর, সেখানে বাবলা, ক্যাকটাস এই সমস্ত উদ্ভিদ জন্মায়। তারপরে তোমার আর প্রতিকূল জলবায়ুর কারণে এখানকার এই সমস্ত রাজ্যগুলোর শস্য প্রগাঢ়তা হচ্ছে খুবই কম। তার মধ্যে মণিপুরের শস্য প্রগাঢ়তা সব থেকে কম। এবার দেখো তাহলে
এগুলো হচ্ছে তোমাদের প্রধান প্রধান কৃষি। তাহলে আমি আজকে যেটা আলোচনা করলাম যে কৃষি শস্য প্রবণতা, কৃষি প্রবণতা বা শস্য প্রবণতা কি, তারপর এর বৈশিষ্ট্য এবং গুরুত্ব, তারপরে শস্য প্রবণতা এবং কৃষি প্রবণতার নিয়ন্ত্রকগুলি কি কি, এবং ভারতের শস্য প্রবণতা অঞ্চল আর শস্য প্রবণতা অঞ্চলগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমি এখানে একটা জিনিস বলার ছিল, যেটা যে উচ্চ প্রবণতা অঞ্চল যেটা যেটা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, এই সমস্ত অঞ্চলগুলোতে শুধুমাত্র এখানে যেমন কি বিশেষ করে 1960-এর দশকে যখন কি সবুজ বিপ্লবের হয়, তখন কি হয় উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, তারপর নিয়ন্ত্রিত জলসেচ ব্যবস্থা, উন্নত যন্ত্রপাতির ব্যবহার, রাসায়নিক সার প্রয়োগ, কীটনাশক প্রয়োগ, তারপরে তোমার সরকারি নীতি, সুদক্ষ শ্রমিক, এই সমস্ত কারণের জন্য এই রাজ্যগুলোতে শস্য প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে। তাহলে আর স্বল্প প্রবণতা অঞ্চল যেটা বললাম যে এই সমস্ত অঞ্চলগুলি হয় পাহাড়ি অঞ্চল রয়েছে অথবা মালভূমি অঞ্চল বা মরু অঞ্চল, তার জন্য এখানে উৎপাদন ক্ষমতা খুবই কম, সেখানে বছরে একটি বা দুটি তার বেশি শস্য উৎপাদন করা সম্ভব হয় না, তার জন্য শস্য প্রবণতা খুবই কম। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি তোমাদের এই ক্লাস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, আর তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করো, এই বলে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।